জয় মহাপ্রভুর জয়। Savvy Story Hut. Like, share and subscribe us. Savvy Story Hut-এ আপনাদের স্বাগত। আমাদের চ্যানেলে আমরা উপস্থাপিত করি বাংলা সাহিত্যের নবীন, প্রবীণ ও স্বনামধন্য লেখকদের লেখা ছোট গল্পের সম্ভার। মোবাইলে গল্প তৈরি করার জন্য আমাদের কিছু ভুল ত্রুটি রয়েই যায়। শ্রোতা বন্ধুদের কাছে আমাদের নিবেদন, আমাদের এই ভুল ত্রুটি মার্জনা করে শুধুমাত্র গল্প শোনার আনন্দ উপভোগ করুন। আর আমাদের উৎসাহিত করতে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আজ আমরা শোনাব বাংলা সাহিত্যের বলিষ্ঠ লেখনী হিমাদ্রি কিশোর দাশগুপ্ত রচিত রহস্য রোমাঞ্চকর গল্প ভগবানের হাত এর দ্বিতীয় পর্ব। উপস্থাপনায় শিউলি ও সব্যসাচী। শুরু করছি গা ছমছমে আবহাওয়ার প্রেক্ষাপটে আমাদের আজকের গল্পের দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে যা শুনেছেন, আইটি সেক্টরে কর্মরত সুস্নাত এক ঝড়জলের রাতে বাড়ি ফেরার সময় বাইক দুর্ঘটনার কবলে পড়ল। প্রত্যক্ষদর্শীরা তাকে রাস্তার পাশের এক নার্সিংহোমে ভর্তি করে। অ্যাক্সিডেন্টে সুস্নাতর মুখমণ্ডলের বড় ধরনের ক্ষতি হয়েছিল। বিখ্যাত প্লাস্টিক সার্জন ডক্টর হাজরার আন্ডারে সুস্নাত ভর্তি হয় ওই নার্সিংহোমে। ডক্টর হাজরার অধীনে চিকিৎসা লাভ করে সুস্নাত নিজেকে ভাগ্যবান মনে করে, কারণ প্লাস্টিক সার্জারি জগতে ডক্টর হাজরার হাতকে বলা হয় ভগবানের হাত। আশা আশঙ্কার দোলাচল দুলতে থাকা সুস্নাত হঠাৎ পাশের কেবিনের পার্টিশন ওয়ালে ঠক ঠক আওয়াজ শুনতে পেল। একটা অচেনা কণ্ঠস্বর তার সঙ্গে আলাপ জমালো। কিন্তু ডক্টর হাজরা হঠাৎ করে সুস্নাতর কেবিনে প্রবেশ করায় কথা বেশি দূর আর এগোল না। পরদিন সকালে সংবাদ মাধ্যমের সামনে সুস্নাতর মুখের ব্যান্ডেজ খোলা হলো। ডক্টর হাজরা অসাধ্য সাধন করেছেন, সুস্নাতর পুরো মুখমণ্ডল ফিরিয়ে দিয়েছেন, বিশেষ করে তার ডান কানটা। সংবাদ মাধ্যমের সামনে সুস্নাতর দিকে ফিরে ডক্টর হাজরা তার হাত দুটোকে ভগবানের হাতের সাথে তুলনা করলেন। ডক্টর হাজরার নির্দেশে নার্সিংহোমের এক কর্মী ঘটনাস্থল থেকে কুড়িয়ে পাওয়া সুস্নাতর ব্যাগটি তাকে ফেরত দিল। সন্ধ্যার সময় সুস্নাত ব্যাগটি খুলে দেখতে গিয়ে একটি অল্প বয়সী যুবকের ছবি খুঁজে পেল, কিন্তু সে কিছুতেই মনে করতে পারল না যুবকটিকে সে চেনে কিনা। হঠাৎই পাশের কেবিনের পার্টিশন ওয়ালে আবার ঠক ঠক শব্দ। অচেনা কণ্ঠস্বর সুস্নাতকে জিজ্ঞেস করল তার অ্যাক্সিডেন্ট হওয়ার কারণ। সুস্নাত পাল্টা জিজ্ঞেস করল, অ্যাক্সিডেন্ট হলে কি স্মৃতিভ্রংশ হয়? গল্প ভগবানের হাত। আচ্ছা আচ্ছা, অ্যাক্সিডেন্ট হলে কি স্মৃতি বিভ্রম হয়? কিছু কিছু ক্ষেত্রে হয় বলেই শুনেছি, কিন্তু কেন? আপনার কি কোনো ঘটনা মনে আসছে না? এমনি ঘটনা তো আমার সবই মনে আছে। আসলে অ্যাক্সিডেন্টের সময় আমার সঙ্গে যে ব্যাগটা ছিল তার ভিতর থেকে একটা পোস্টকার্ড সাইজের ফটোগ্রাফ বেরোলো।
এক সুন্দর যুবকের সাদা কালো ছবি। কিন্তু কিন্তু আমি কিছুতেই মনে করতে পারছি না ছবিটা কার বা কিভাবে এটা আমার ব্যাগে এলো। ওপাশে সামান্য কিছুক্ষণের নীরবতা। তারপর হঠাৎ লোকটা বলল, আপনার সাথে সামনাসামনি কথা বলতে পারলে ভালো হতো। আমি আজ রাতেই নার্সিংহোম থেকে চলে যাব। হয়তো আপনার সঙ্গে আমার আর দেখাই হবে না। কিছু কিছু কথা বলার ছিল। বাহ, আপনার ছুটি হয়ে যাচ্ছে? তা আপনি চলে আসুন না আমার ঘরে, অথবা আপনি বললে আমি যেতে পারি আপনার ঘরে। এখানে পেশেন্টদের অন্য ঘরে যাওয়ার নিয়ম নেই। ডাক্তারবাবু জানলে রাগ করবেন। রাতে করিডোর ফাঁকা হয়ে গেলে আমি আমি যাওয়ার আগে আপনাকে ডাকবো। প্লিজ একবার আসবেন। লোকটার গলার স্বরে একটা আন্তরিক আহ্বান ফুটে উঠেছে। সুস্নাত বলল, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আসবো। তা আপনার হয়েছিলটা কি? তা কিন্তু এখনো আমার জানা হয়নি। কি হয়েছিল আপনার? আমারও আপনার মতো মুখেরই ব্যাপার। সার্জারি হয়েছে। আপনার কি প্লাস্টিক সার্জারি হয়েছে নাকি? অটোগ্রাফট না অ্যালোগ্রাফট? ডাক্তার হাজরার মুখে শোনা শব্দ দুটো চালিয়ে দিল সুস্নাত। লোকটা যেন একটু হেসে বলল, শব্দ দুটোর মানে জানেন? সুস্নাত এবার একটু অপ্রস্তুত হয়ে পড়ল। না, আসলে ওই ডাক্তারবাবুর মুখে এই শব্দ দুটো শুনেছি। আমি কিন্তু শব্দ দুটোর অর্থ জানি। আরও আছে আইসোক্রাফট, জেনোক্রাফট, এসব এসব প্লাস্টিক সার্জারির পরিভাষা। নিজের দেহের ত্বক বা চামড়া কেটে যখন সে দেহেরই অন্য কোথাও বসানো হয়, তখন তাকে বলে অটোগ্রাফটিং বা অটোক্রাফট। আইসোগ্রাফটের ক্ষেত্রে যমজ কোনো মানুষের একজনের ত্বক অন্যজনের দেহে বসানো হয়। আর আর জিনোগ্রাফটের ক্ষেত্রে এক প্রজাতিরটা অপর প্রজাতিতে বসানো হয়। একটানা কথাগুলো বলে থামলো লোকটা। বিস্মিত হয়ে সুস্নাত বলল, আপনি এসব নিয়ে পড়াশোনা করেছেন নাকি? অনেক জানেন দেখছি। আচ্ছা আচ্ছা, আপনি অ্যালোগ্রাফটের মানেটা বলবেন? ডাক্তারবাবু বললেন আমার নাকি অ্যালোগ্রাফট করেছেন তিনি। আপনার প্রশ্নের উত্তর আমি পরে দেব। আচ্ছা, আপনি কিছু মনে না করলে দয়া করে বলবেন, অপারেশনের জন্য ডাক্তারবাবুকে কত পেমেন্ট করতে হচ্ছে? সুস্নাত একটু ইতস্তত করে বলল, মানে ওই কলিগদের সঙ্গে ডাক্তারবাবুর কথা হয়েছে 1.5 লাখ টাকা দিতে হবে। আজ বিকেলে তারা এসে টাকাটা মিটিয়ে দেবে। আমার অফিসই টাকাটা দিয়ে দিচ্ছে আসলে। সুস্নাত শুনল লোকটা যেন অস্পষ্টভাবে বলল, তার মানে 15,000। সুস্নাত বলল, কিছু বললেন? কিন্তু ঠিক সেই সময় বারান্দায় পদশব্দ শোনা গেল। ডাক্তারবাবু। সঙ্গে সঙ্গেই পাশের লোকটা চুপ হয়ে গেল সেই শব্দে। ডাক্তার হাজরা সুস্নাতর দরজা পেরিয়ে পাশের কেবিনে গিয়ে ঢুকলেন। এরপর খুব চাপা স্বরে যেন দীর্ঘক্ষণ ধরে পাশের কেবিনের লোকটার সঙ্গে কথা চলতে লাগলো ডাক্তার হাজরার।
একটা কথাই একবার স্পষ্টভাবে কানে এলো সুস্নাতর। পাশের ঘরের লোকটা যেন একবার উত্তেজিতভাবে বলল, এত কম? আপনি আমাকে ঠকাচ্ছেন। সারাদিন লোকটার আর কোনো সারা শব্দ পায়নি সুস্নাত। বিকেলের পর থেকেই বৃষ্টি নেমেছিল। সুস্নাত খাওয়া সেরে তাড়াতাড়ি শুয়ে পড়েছিল। বেশ রাতে ঘুম ভাঙল তার। বাইরে থেকে ভেসে আসা শব্দ শুনে সে বুঝতে পারল বৃষ্টি আরো বেড়েছে, বাতাসও বইছে। তার আঘাতে জানলার কাচের শাঁসি কাঁপছে, শব্দ হচ্ছে। বিছানায় শুয়ে শুয়েই বাইরের বৃষ্টির শব্দ শুনতে লাগলো সুস্নাত। হঠাৎ প্লাইউডের দেওয়ালে মৃদু টোকা দেওয়ার শব্দের সঙ্গে সেই কণ্ঠস্বর শোনা গেল, দাদা, আপনি জেগে আছেন? সুস্নাত সঙ্গে সঙ্গে জবাব দিল, হ্যাঁ হ্যাঁ, আমি জেগে আছি। দয়া করে একবার বাইরে আসবেন। সুস্নাত উঠে বসে বলল, হ্যাঁ আসছি। লোকটা বলল, আমার আর একটা অনুরোধ আছে। দয়া করে আপনার ব্যাগের অচেনা লোকটার ফটোটা সঙ্গে আনবেন। তার কারণটা বাইরে এলেই বুঝতে পারবেন। সুস্নাত এবার বেশ অবাক হলো লোকটার কথা শুনে। ও ছবির সঙ্গে তার কি সম্পর্ক? সুস্নাত জবাব দিল, ঠিক আছে, নিচ্ছি। মিনিট খানেকের মধ্যেই ছবিটা নিয়ে করিডোরে বেরিয়ে এলো সুস্নাত। অন্ধকার বারান্দা, বাইরে অঝোরে বৃষ্টি, তার সঙ্গে দমকা হাওয়া। শুধু বাইরের রাস্তার ল্যাম্পপোস্টের একটা আলো বারান্দার কোণে এসে পড়েছে। হলদেটে বর্ষণ সিক্ত ম্যাট ম্যাটে আলো। সুস্নাত দেখতে পেল সেই কোণে কয়েক হাত দূরে পিছন ফিরে দাঁড়িয়ে আছে একজন লোক। তার মুখ দেখা যাচ্ছে না। তার পরনে মাথা ঢাকা টুপি, লম্বা ঝুলের বর্ষাতি। সুস্নাতর উপস্থিতি বুঝতে পেরে একইভাবে দাঁড়িয়ে লোকটা বলল, আপনাকে ডাকলাম বলে আপনি রাগ করবেন না। যাওয়ার আগে কিছু কিছু কথা বলে যেতে চাই আপনাকে। না না, রাগ করবো কেন? বলুন না, কি কথা? আপনার অ্যাক্সিডেন্টটা কিভাবে হয়েছিল তা আমি জানি। সেদিন সেদিন ঝড় জলের রাতে রাস্তায় হঠাৎই আপনি আপনার গাড়ির সামনে এক ভয়ঙ্কর মুখ দেখতে পেয়েছিলেন। তাই দেখে আতঙ্কে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা লাগে। এ পর্যন্ত শুনেই বিদ্যুৎ পৃষ্ঠের মতন চমকে উঠল সুস্নাত। বিস্মিত সুস্নাত বলে উঠল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক তাই। বিভৎস সেই মুখ। ও মুখ কোনো মানুষের হতে পারে না। কিন্তু কিন্তু ব্যাপারটা আপনি জানলেন কিভাবে? মুহূর্তখানেকের নিস্তব্ধতা। লোকটা এরপর সুস্নাতর দিকে ঘুরে দাঁড়িয়ে বর্ষাতিক টুপিটা খুলে ফেলল। বাইরের ল্যাম্পপোস্টের আলো এসে পড়েছে লোকটার মুখে। সুস্নাত দেখতে পেল তার সামনে দাঁড়িয়ে আছে
সেদিনের রাস্তায় দেখা সেই বীভৎস মূর্তি। সুস্নাতর পা কেঁপে গেল। লোকটার মুখমণ্ডলে কোনো নাক নেই, ঠোঁটহীন মুখের বাইরে বেরিয়ে এসেছে দাঁতের পাটি, পলকহীন চোখ, সারা মুখে ছড়িয়ে আছে অজস্র কাটা কুটির দাগ। এরকম মুখ কোনো মানুষের হতে পারে না। আর একটু হলেই সুস্নাত জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যাচ্ছিল। দেওয়াল ধরে কোনো মতে সে সামলে নিল নিজেকে। তার অবস্থা দেখে লোকটা করুণ স্বরে বলে উঠল, দোহাই আপনার, দোহাই, আপনি আপনি ভয় পাবেন না, বিশ্বাস করুন, আমিও মানুষ। এসবই সার্জারির চিহ্ন। যে ভগবানের হাত আপনার মুখ ফিরিয়েছে, এসবই তার হাতের দাগ, সেই একই হাত। সুস্নাত এবার একটু ধাতস্থ হয়ে কাঁপা কাঁপা স্বরে বলল, তার মানে? লোকটা পলকহীন চোখে তাকিয়ে বলল, ডাক্তার হাজরা প্লাস্টিক সার্জারির অনেক জটিল পরীক্ষা করেন আমার এই মুখ নিয়ে। আপনার মতো অনেকের মুখ ফিরিয়ে দিতে আমার এই মুখ কাজে লাগে তার। আমি গরিব মানুষ, পরিবার, ছেলে পুলে আছে। এর বিনিময় যে পয়সা পাই তাতে সংসার চলে। এবার যেমন পেলাম ১,০১৫, মাস ছয়েক সংসার চলে যাবে, তারপর আবার হয়তো। এরপর একটু থেমে লোকটা বলল, ছবিটা আমাকে দিন, ওটা আমারই ছবি ছিল। সেদিন রাস্তায় ওই জায়গায় পড়ে গিয়েছিল। লোকেরা আপনার ছবি ভেবে ব্যাগে পুরে দিয়েছে। জানেন, আপনারা তো আয়নায় মুখ দেখেন, আর আমি দেখি ওই ছবিটা, ওটাই আমার আয়না। নির্বাক সুস্নাত ছবিটা এগিয়ে দিল তার হাতে। ছবিটার উপর পরম মমতায় হাত বোলাতে বোলাতে লোকটা বলে যেতে লাগলো, আমার খুব কষ্ট জানেন, নিজের সন্তানেরা পর্যন্ত তাকাতে পারে না মুখের দিকে। দিনের আলোতে বাইরে বেরোলে লোকে ঢিল চড়ে, তাই রাত ছাড়া বাইরে বেরোতে পারি না। কেউ বলে আমি নাকি মানুষ নই, পিশাচ। কিন্তু বিশ্বাস করো, আমিও মানুষ। লোকটার কথাগুলো আর্তনাদের মতন ঘুরপাক খেতে লাগলো বাতাসে। নিজেকে কিছুটা সামলে নিয়ে তারপর লোকটা বলল, আমার জন্যই আপনার অ্যাক্সিডেন্টটা হলো। পারলে এই হতভাগ্য লোকটাকে ক্ষমা করবে। যাওয়ার আগে আপনাকে অ্যালোক্রাফট কথার অর্থটা ভুলে যায়। যখন একজন মানুষের দেহ থেকে কিছু নিয়ে সম্পর্কহীন ভিন্ন কোনো মানুষের দেহটা বসানো হয়, তখন তাকে বলে অ্যালোক্রাফট। তবে ডাক্তারবাবু একটা অসাধ্য সাধন করলেন, মানতেই হয়। সত্যি ওর হাত ভগবান
বনের হাট। একটা দুর্বোধ্য হাসি ফুটে উঠল লোকটার মুখে। আর কথা না বাড়িয়ে সুস্নাতকে নমস্কার করে পাশ কাটিয়ে এগোলো লোকটা। ঠিক সেই সময় বাইরে প্রচণ্ড বিদ্যুতের চমকে মুহূর্তের জন্য আলোকিত হয়ে উঠল বারান্দা। সেই আলোয় সুস্নাত স্পষ্ট দেখতে পেল লোকটার ডান কানের জায়গাটা পাতলা একটা স্টিকিং প্লাস্টার দিয়ে ঢাকা। অন্ধকার বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টির ছাটে ভিজতে লাগলো সুস্নাত। ভেজা বাতাসে তখনও ঘুরে বেড়াচ্ছে সেই হাহাকার। বিশ্বাস করো, বিশ্বাস করো, বিশ্বাস করো, বিশ্বাস করো, আমিও মানো, আমিও মানো, আমিও আমিও মানো। শেষ হলো আমাদের আজকের গল্প, হিমাদ্রি কিশোর দাশগুপ্ত রচিত ভগবানের হাত। নাট্যরূপ ও উপস্থাপনায় আমি সব্যসাচী। আপনারা শুনছেন স্যাবি স্টোরি হাট। শুনতে থাকুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ।